নমস্কার, আমি প্রসেনজিৎ পোদ্দার, সংঘমিত্র বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং বায়োলজির শিক্ষক। আজ আমরা কাউন্সিল প্রদত্ত মডেল কোশ্চেন আনসার বইয়ের আন্ডারে যে প্রথম মডেল কোশ্চেন পেপারটি আছে তার সম্বন্ধে আমরা আলোচনা করব। কোশ্চেন প্যাটার্ন এবং ব্রেকআপ ওয়াইজ কীভাবে প্রশ্ন আসবে এবং প্রত্যেকটি প্রশ্নের আন্ডারে আমরা কিভাবে উত্তর লিখব সেই সম্বন্ধে আমরা একটা সম্যক ধারণা নেব। প্রথমে এখানে বলে রাখি যে কাউন্সিল অনেকগুলি বইয়ের মডেল কোশ্চেনের বই বের করেছেন। মডেল কোশ্চেন আছে, তার সঙ্গে বিভিন্ন চ্যাপ্টারের কোশ্চেন আছে। সেই কোশ্চেনের বইগুলো যদি আমরা পড়াশোনা করি ফোর্থ সেমিস্টারের জন্য আমাদের অবশ্যই উপকার হবে। বায়োলজিতে ঠিক সেরকম একটি মডেল বুকলেট বেরিয়েছে যেখানে টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক তৈরি করা হয়েছে এবং দুটি মডেল কোশ্চেন তার পেছনে দেওয়া হয়েছে। প্রথম মডেল কোশ্চেনটি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং দেখব কিভাবে সেটি লিখতে হয়। তাহলে দেখা যাক, প্রথমেই আমরা আসি আমাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে। তোমরা জানো যে ফোর্থ সেমিস্টারে কি আছে না, আমাদের তিনটি ইউনিট আছে। ইউনিট 8 যেটি বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার নিয়ে আছে, ইউনিট 9 বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন নিয়ে আছে এবং ইউনিট 10 ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে আছে। এখন এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদের এখানে এবারে কিন্তু প্রশ্নপত্র অন্যবারের থেকে একটু অন্যরকম। এক্ষেত্রে কোশ্চেনে প্রচুর অর বাড়ছে। একটা ফর্মুলা ফলো করা যায়, ফর্মুলাকে আমরা বলছি 2x ফর্মুলা। 2x ফর্মুলাটা কি রকম ফর্মুলা দেখা যাক। এই ইউনিটের আন্ডারে 3টি চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারের মধ্যে তোমাকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে 2 মার্কসের। তাহলে 2 মার্কসে তোমাকে দুটো কোশ্চেনের উত্তর দিতে হবে। এইখানে কোশ্চেন সেট করা থাকবে 4টে। এই 4টে কোশ্চেনের মধ্যে তোমাকে এনি 2 কোশ্চেনের আনসার দিতে হবে। এর আগে পর্যন্ত যত সাবজেক্টিভ এক্সাম ছিল তাতে ইন্টারনাল অপশন থাকতো। এখন থেকে সেই ইন্টারনাল অপশন কিন্তু আর থাকছে না। তার জায়গায় কি থাকছে, ধরো যাক এই ইউনিট যে 8 আছে, 8-এ আমি বললাম যেমন যে তোমাকে দুটো কোশ্চেন করতে হবে, তাতে দেওয়া থাকবে 4টি কোশ্চেন, যে কোনো 4টে কোশ্চেন তুমি করতে পারো। তাহলে এই 4টে কোশ্চেন কোথা থেকে আসবে? প্রথম চ্যাপ্টার থেকে একটা, সেকেন্ড চ্যাপ্টার থেকে একটা, থার্ড চ্যাপ্টার থেকে একটা, আবার ধরা যাক আর যে কোনো একটি চ্যাপ্টার থেকে রিপিট করে দিল, ধরা যাক এটা রিপিট করে দিল। এরকম হতে পারে প্রথম চ্যাপ্টার থেকে দুটো, এইটা থেকে একটা, এইটা থেকে একটা আসতে পারে, অথবা এইটা থেকে দুটো, এইটা থেকে দুটো এলো, এখান থেকে এলোই না। যে কোনো পারমুটেশন কম্বিনেশনে কোশ্চেন আসতে পারে। অর্থাৎ এই কোশ্চেন কিন্তু এই ইউনিটের আন্ডারে হবে, অর্থাৎ এই ইউনিট থেকে তোমাকে 4টে কোশ্চেন দেওয়া হবে, যে কোনো দুটো কোশ্চেন তুমি অ্যান্সার করবে। ঠিক সেরকম এই ইউনিট থেকে দেখো তোমাকে কটা আনসার করতে হবে, দুটো আনসার করতে হবে, তোমাকে 4টে কোশ্চেন দেওয়া থাকবে 3 মার্কসের জন্য। এই ইউনিট থেকে 4 মার্কস এবং 5 মার্কসের কোনো কোশ্চেন থাকবে না। তাহলে বোঝা গেল যে ইউনিট 8 থেকে আমরা কি কি কোশ্চেন পাবো। ঠিক সেরকম ইউনিট 9 থেকে তোমাকে 2 মার্কসের একখানা কোশ্চেন করতে হবে। তোমাকে দেয়া থাকবে দুটো কোশ্চেন, এই দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন করতে হবে। আবার দেখো এখানে তোমাকে কোশ্চেন করতে হবে 3 মার্কসের দুটো, তাহলে তোমাকে দেয়া থাকবে কিন্তু 4টে কোশ্চেন। বোঝা যাচ্ছে 2x ফর্মুলা? এইখান থেকেই কম্পিটেন্সি বেসড কোশ্চেন আমরা আসবো। সেই কোশ্চেন কি ধরনের হতে পারে বা আমরা কিভাবে সেটাকে অ্যাপ্লাই করব। একটা কোশ্চেন তোমাকে করতে হবে, দেয়া থাকবে দুটো কোশ্চেন, ঠিক আছে? 4 মার্কসের কোশ্চেন। এই 4 মার্কসের কোশ্চেন শুধুমাত্র ইউনিট 9-এই আসবে, আর কোনো ইউনিটে আসবে না। অর্থাৎ 4 মার্কসের কোশ্চেন শুধু ইউনিট 9 থেকেই আসবে, ঠিক আছে? 5 মার্কসের কোশ্চেন ইউনিট 9 থেকে আসবে না। এবার ইউনিট 10, ইউনিট 10-এও দেখো 2 মার্কসের কোশ্চেন তোমাকে একটা করতে হবে, তোমাকে দুটো কোশ্চেন দেওয়া থাকবে। 3 মার্কসের কোশ্চেন তোমাকে দুটো করতে হবে, তোমাকে 4টে কোশ্চেন দেওয়া থাকবে। 4 মার্কসের কোশ্চেন তোমাকে করতে হবে না, কারণ এখানে তোমাকে দেওয়া হবে না 4 মার্কসের কোশ্চেন, কারণ 4 মার্কসের কোশ্চেন একমাত্র বায়োটেকনোলজি চ্যাপ্টার থেকেই আসবে।
এখানে 5 মার্কসের কোশ্চেন তোমাকে একটা করতে হবে, তোমাকে দেয়া থাকবে দুটো। তো আশা করছি বুঝতে পারছো যে আমরা 2x ফর্মুলা ফলো করে পড়াশোনা করব, এবং মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু আমাকে পড়তে হবে। কেন পড়তে হবে? আমার দুটো করতে হবে, 4টে কোশ্চেন দেওয়া থাকবে, কিন্তু 4টে কোশ্চেন কোন 4টে কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে দেওয়া হবে সে তো কনফার্ম করে বলা যাবে না। তোমাকে এই ইউনিট থেকে কোশ্চেন দেওয়া হবে। তাহলে প্রথম চ্যাপ্টার থেকে দুটো দেওয়া হতে পারে, বা এই চ্যাপ্টার থেকেও দুটো দেওয়া হতে পারে, যে কোনো পারমুটেশন কম্বিনেশনে কোশ্চেন দেওয়া যেতে পারে। সুতরাং তোমাদের কিন্তু ইউনিটগুলো ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে, তবেই কিন্তু এই ফর্মুলাটা তোমার ক্ষেত্রে অনেকটাই উপকারী হবে। বুঝতেই পারছো, প্রচুর অর পাবে, প্রচুর কোশ্চেনের অর পাবে, সুতরাং সেখানে চিন্তা করার কিছু নেই। এই বলছিলাম যে কাউন্সিল এই মডেল কোশ্চেনের বই বের করেছে, এই বইগুলি তোমরা সংগ্রহ করতে পারো, করে তাকে সলভ করে নিতে পারো, করে তোমার কনসার্ন স্কুলের টিচারকে দিয়ে দেখিয়ে নাও, বা তোমরা নিজেরা বই থেকে ভালো করে পড়ে নাও। আমরাও দেখাচ্ছি একটি কোশ্চেন কিভাবে আমরা সলভ করব। আশা করছি তোমাদের এই বইটি সলভ করতে সুবিধা হবে, এবং পরবর্তীকালে তোমরা যখন 4th সেমিস্টার পরীক্ষা দিতে যাবে নিশ্চয়ই এই বইটি তোমাদের হেল্প করবে। তাহলে প্রথম হচ্ছে সেকশন এ। সেকশন এ তে টোটাল 4টে কোশ্চেন করতে হবে। আমরা আগেই প্যাটার্ন দেখিয়েছি। তাহলে টোটাল 4টে কোশ্চেন যদি আমাকে করতে হয়, তাহলে আমাকে বিভিন্ন ইউনিট ওয়াইজ নম্বর আমাকে কোশ্চেনগুলো সেট করা থাকবে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে সেকশন এ থেকে আমার 8 নম্বর থাকবে। এখন এই সেকশন এ থেকে আমরা শুরু করি। কোশ্চেন নাম্বার 1, 2 × 2 = 4, অর্থাৎ তোমাকে দুটো কোশ্চেন করতে হবে। ন্যাচারালি তুমি বুঝতে পারছো, যেহেতু দুটো কোশ্চেন করতে হবে তোমার 4টে কোশ্চেন দেওয়া হবে, এ বি সি ডি, অর্থাৎ কোশ্চেন 1-এর আন্ডারে তোমার 4টে কোশ্চেন থাকবে, এ বি সি ডি। তো প্রথম কোশ্চেনটি দেখা যাক। আমি তোমাদের বহুবার অনুরোধ ছিল যে বাংলা ইংরেজি একসঙ্গে করা। এখন স্লাইডে বাংলা ইংরেজি কন্টিনিউ করে স্লাইড তৈরি করা অনেক সময় সাপেক্ষ, প্লাস যখন ভিডিওগুলো করা হয় ভিডিওগুলো এত বড় হয়ে যাবে যে তোমাদের দেখতে ইচ্ছা করবে না। কিন্তু যেহেতু পরীক্ষা সামনে এবং একটি মডেল কোশ্চেন পেপারের আমরা সলিউশনের একটা আভাস দিচ্ছি তোমাদের, আমি চেষ্টা করেছি প্রত্যেকটি স্লাইডের বাংলা এবং তারপরে ইংরেজিটি করে দেওয়া। তাহলে বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম অর হিন্দি মিডিয়ামের স্টুডেন্টদের ক্ষেত্রে এটা নিশ্চয়ই উপকার হবে, বা অন্যান্য মাধ্যমে যারা পড়ছো তাদের উপকার হবে। আমি প্রথমে বাংলা বলবো, বলে ইংরেজিটা বলবো। এর জন্য হয়তো দেখা যাবে আমরা একটু ভিডিওটা কাট করে করে 2 বা 3টে ভিডিওতে আমরা কমপ্লিট করব। তোমরা সঙ্গে থাকো, ভালো করে শোনো, আশা করছি তোমাদের উপকার হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, এক শিক্ষামূলক ভ্রমণের সময় তোমার দলের এক বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সে হাঁচি দিতে শুরু করে এবং তার শ্বাসকষ্ট শুরু হয়। এই ধরনের আকস্মিক প্রতিক্রিয়ার সাথে সম্পর্কিত পরিভাষাটির নাম লেখো। রোগ উপশমের জন্য ডাক্তার কি সুপারিশ করবেন? দেখো, এগুলো হচ্ছে স্টেটমেন্ট বেস কোশ্চেন। একটা স্টেটমেন্ট দেওয়া হলো, স্টেটমেন্ট দিয়ে তার রিলেটেড দুটো প্রশ্ন করা হলো। আমি ইংলিশটা একবার বলে দিই। ডিউরিং আ ফিল্ড ট্রিপ, ওয়ান অফ ইউর ফ্রেন্ডস ইন দ্য গ্রুপ সাডেনলি বিকাম আনওয়েল। She started sneezing and had trouble in breathing. এইখান পর্যন্ত একটা স্টেটমেন্ট বলে দেওয়া হলো। এবার দেখো কোশ্চেন চাওয়া হচ্ছে, নেম দ্য টার্ম অ্যাসোসিয়েটেড উইথ সাচ সাডেন রেসপন্স। হোয়াট উড বি দ্য ডক্টর রেকমেন্ড, হোয়াট উড বি দ্য ডক্টর রেকমেন্ডেশন ও রেকমেন্ডেশন হবে ফর রিলিফ। এখন দেখো, এই স্টেটমেন্টের মধ্যেই কিছু সিমটমস বলা আছে। কিরকম সিমটমস? তোমরা যদি লক্ষ্য করে দেখো, এই স্টেটমেন্টের মধ্যেই তোমাকে বলে দেওয়া হয়েছে যে ওই বাচ্চাটার কি হয়েছে, হঠাৎ অসুস্থ হয়েছে। প্রথম সিমটম, সাডেনলি বিকাম আনওয়েল, ইজ দ্য ফার্স্ট সিমটম। নেক্সট, হাঁচি দিতে শুরু করে, স্নিজিং। অ্যান্ড আলটিমেট সিমটম কি? শ্বাসকষ্ট, ট্রাবল ইন ব্রিদিং। সো দেয়ার আর 3 immediate symptoms you have observed. তোমাকে 3টে
তৎক্ষণাৎ কিছু সিমটম তুমি পেয়ে গেছো। বুঝতেই পারছো যে হঠাৎ যখন আমাদের নাক থেকে জল পড়তে থাকবে এবং আমরা হঠাৎ যখন হাঁচি দিতে থাকবো, হোয়াট উইল হ্যাপেন, কি এটা নর্মাল সিচুয়েশনে হয় না। আমরা তাহলে কখন এই ঘটনা ঘটবে না, যখন আমাদের শরীরে অ্যালার্জিক রিয়াকশন হবে। প্রশ্নে তোমাকে বলেছে যে টার্মটা লেখো, কি কি জন্য হচ্ছে। তোমাকে টার্মটা লিখতে বলেছে। কোশ্চেন ভালো করে দেখতে হবে, কিন্তু কোশ্চেনের ছোট ছোট ল্যাঙ্গুয়েজ থাকে। ইউ মাস্ট অবজার্ভ দ্য ল্যাঙ্গুয়েজ ইন উইচ দ্য কোশ্চেন ইজ আস্কড। তোমাকেও কিন্তু আনসার ওই ল্যাঙ্গুয়েজে ওই আসপেক্টে দিতে হবে। সো দ্য আনসার ইজ অ্যালার্জি। পরিবেশে উপস্থিত কিছু অ্যান্টিজেনের বা ইমিউনোজেনের প্রতি অনাক্রম্য তন্ত্রের প্রয়োজন অতিরিক্ত প্রতিক্রিয়াকে অ্যালার্জি বলা হয়। তাহলে আমরা অলরেডি অ্যান্টিজেন ইমিউনোজেন কি আমি আগেই তোমাদের ভিডিও করে আপলোড করা আছে, পুরো ডিটেলস ডিফারেন্স বোঝানো আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে পরিবেশে কিছু অ্যান্টিজেন বা ইমিউনোজেনের প্রতি অনাক্রম্য তন্ত্রের প্রয়োজনের থেকে অতিরিক্ত প্রতিক্রিয়া, যতটা প্রতিক্রিয়া দেখানোর কথা তার থেকে অনেক বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছে, সেই ঘটনাকে বলা হয় অ্যালার্জি। এখন অ্যালার্জি হলে কি হয় না, ডাক্তাররা বিভিন্ন ধরনের ওষুধ প্রেসক্রাইব করেন। কিরকম ওষুধ হতে পারে? প্রধানত 3 ধরনের ওষুধ দেওয়া যেতে পারে সিভিয়ারিটির ওপর ডিপেন্ড করে। কি কি? অ্যান্টিহিস্টামিন ওষুধ দিতে পারে, অ্যাড্রিনালিন দেওয়া যেতে পারে, অথবা স্টেরয়েড দেওয়া যেতে পারে। অবশ্যই যে কোনো একটা স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট হবে, এবং যার যেটা জরুরি সেটা ডাক্তারবাবু বুঝে দেবেন। সো অ্যালার্জি, দ্য এক্সাজারেটেড রেসপন্স অফ immune system. So it's an exaggerated response of the immune system to certain antigen or immunogen, or certain antigen or immunogen present in the environment is called allergy. So the response is exaggerated, more than required response provided by the immune system when an antigen or immunogen enters in our body, and that event or that phenomenon is known as allergy. So doctor will administer drugs like histamines, adrenaline or steroid, any one, to reduce the symptoms. So at a time any one type of drug can be administered, or if needed the multiple therapy may be done, but as per the recommendation of the doctor. We cannot predict or we cannot ascertain what to do or not to do, but in general term we will use a single type of drug. Maybe it is an antihistamine or adrenaline or steroid. তাহলে প্রথম প্রশ্ন শেষ, কোশ্চেন নাম্বার 1A। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 1B। এটা দেখো তোমরা ইউনিট 8-এর আন্ডারেই কিন্তু চলছে। সেকেন্ড কোশ্চেন যেটি দেওয়া হয়েছে যে ইন্টারফেরন কি, হোয়াট ইজ ইন্টারফেরন। একজন ব্যক্তিকে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদানে তাদের ভূমিকা উল্লেখ করো। কোশ্চেন কি আছে? হোয়াট আর ইন্টারফেরন্স, মেনশন দেয়ার রোল ইন প্রোভাইডিং ইমিউনিটি টু আ পারসন। তাহলে আমরা আগে দেখবো ইন্টারফেরন কি, তারপর আমরা তার রোল করবো। সো ইন্টারফেরন কি? ইন্টারফেরন আমরা একটু ছোট হরফ IFN বলেও লিখি, হলো ছোট প্রাকৃতিক সংকেতবাহী প্রোটিন। ইটস এ টার্ম, সিগন্যালিং প্রোটিন। সিগন্যালিং প্রোটিন মানে যারা সিগন্যাল ট্রানজাকশনে রোল প্লে করে, এটা তোমরা উঁচু ক্লাসে গিয়ে পড়বে। সংকেতবাহী প্রোটিন না লিখলেও চলবে, ছোট প্রাকৃতিক প্রোটিন হিসাবে লিখলেও চলবে। এটি এক প্রকার সাইটোকাইন, যেটি আমাদের টি সেল, টি লিম্ফোসাইট এক ধরনের কেমিক্যাল রিলিজ করে, যাকে সাইটোকাইন বলা হয়। সো ইন্টারফেরন ওয়ান টাইপ অফ সাইটোকাইন। তবে শুধু টি লিম্ফোসাইট থেকেই যে ইন্টারফেরন খরিত হয় তা নয়, ইন্টারফেরনের আরো অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, বিভিন্ন কোষ থেকেও খরিত হতে পারে। সো ইন্টারফেরন হলো ছোট প্রাকৃতিক সংকেতবাহী প্রোটিন, এক প্রকার সাইটোকাইন, যা ভাইরাস সংক্রমিত কোষ, ভাইরাস ইনফেক্টেড সেল বা টিউমার কোষ বা পরজীবী সংক্রমিত কোষ দ্বারা নির্গত হয় এবং অনাক্রম্য তন্ত্রকে উদ্দীপিত করে। জেনারেলাইজ যে কোনো বই যখন পড়বে সেখানে লেখা থাকে যে ভাইরাস
ভাইরাস সংক্রমিত কোষ থেকে ইন্টারফেরন খরিত হয়, একদম ঠিক। বাট টিউমার কোষ থেকেও ইন্টারফেরন প্রচুর পরিমাণে খরিত হয়। টিউমার কোষ উদ্দীপিত করে আমাদের অনুক্রমণ তন্ত্রকে, যাতে আমাদের ইন্টারফেরন খরিত হয়। এবং বেশ কিছু প্যারাসাইট পরজীবী ইন্টারফেরন ক্ষরণ করার জন্য আমাদের ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে। সেই জন্য আমরা এইভাবে সংজ্ঞাটাকে লিখেছি। এখন ইন্টারফেরন কি করে? ইন্টারফেরন অসংক্রমিত স্বাভাবিক প্রতিবেশী কোষগুলিতে একটি অ্যান্টিভাইরাল অবস্থা তৈরি করে। নেবারিং যে সেলগুলো আছে সেই সেলগুলোতে কি করে না, একটা অ্যান্টিভাইরাল এনভায়রনমেন্ট তৈরি করে দেয়। সো তাতে কি হয়? ভাইরাল প্রতিলিপি উৎপাদনে বাধা দেয়। ম্যাক্রোফেজ ও এনকে কোষের মতো অনাক্রম্যতন্ত্রের কোষগুলিকে সক্রিয় করে রোগ জীবাণু নির্মূল করার মাধ্যমে দেহে সহজাত অনাক্রম্যতাকে প্রদান করে। সহজাত অনাক্রম্যতা প্রদান করে। এখানে একটি কথা লেখা আছে প্রধানত। তাহলে ইন্টারফেরন কিভাবে কাজ করে? দুটো তার রোল। ফার্স্ট, ইট প্রোভাইডস অ্যান এনভায়রনমেন্ট, অ্যান্টিভাইরাল এনভায়রনমেন্ট। কোথায় না? সারাউন্ডিং সেলসে। যে সেলটা এফেক্টেড হয়েছে তার সারাউন্ডিং যে হেলদি সেল আছে, সেই হেলদি সেলের চারদিকে কি করে? একটা অ্যান্টিভাইরাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। সো হোয়াট উইল দ্য ইম্প্যাক্ট অফ দিস অ্যান্টিভাইরাল এনভায়রনমেন্ট? The virus particle which enters into the cell and acts as a living agent, it cannot replicate. So this is the first function of IFN. And second one, it activates macrophage and NK cell. So what will they do? They start phagocytosis. And it helps in mainly innate immunity. That doesn't mean it does not have any role in adaptive immunity. Mainly it helps in innate immunity. সহজাত অনক্রম্যতায় প্রধানত রোল প্লে করে। এর অর্থ কখনোই এটা নয় যে অর্জিত অনক্রম্যতায় এর রোল নেই। অবশ্যই রোল আছে, বেশ কিছু জায়গায় রোল আছে, সেটা হায়ার স্টাডিজের ব্যাপার। তো তোমরা আপাতত এইভাবে লিখতে পারো। আমি বারবার বলছি, যে স্লাইডগুলো আমরা দেখাচ্ছি এইটাই একদম একদম পারফেক্ট লেখা। I cannot claim that. তোমরা আরো ভালো লিখতে পারো। তোমরা আরো পড়াশোনা করে তোমার মনে হলো এর থেকে ভালো আমি লিখতে পারি, আরো কিছু তথ্য দিলাম যে তথ্যগুলো আরো বেশি বিজ্ঞানসম্মত দিক থেকে কারেক্ট হতে পারে। তো আমরা, সায়েন্স ইজ অলওয়েজ ইভলভিং। কেউ ক্লেম করতে পারবে না আমি যেটা বলছি সেটাই একেবারে আলটিমেট। তোমরা অনেক, আমরা যখন বিভিন্ন খাতা দেখি প্রচুর স্টুডেন্ট অত্যন্ত ভালো আনসার লেখে। সুতরাং সেটাও হতে পারে আমরা একটা পথ দেখাচ্ছি। দিস মে বি আ ওয়ে যে তুমি এভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারো। নেক্সট কোশ্চেন, যে বেকার ইস্টের বিজ্ঞানসম্মত নাম লেখো, এর কাজ উল্লেখ করো। রাইট ডাউন দ্য সাইন্টিফিক নেম অফ দ্য বেকারস ইস্ট, মেনশন দ্য ফাংশন অফ বেকারস ইস্ট। এইবার স্পষ্ট করে শুনে নাও, বাংলায় যারা লিখছো, বিজ্ঞানসম্মত নাম চাওয়া হলে বাংলায় লেখা যাবে না। Scientific name should be written in English following binomial nomenclature. একটা স্পেলিং মিস্টেক হলেও কিন্তু তুমি 0 পাবে। সো তোমাকে মাথায় রাখতে হবে যে সাইন্টিফিক নেম শুড বি রিটেন ইন ইংলিশ, নির্ভুল বানানে লিখতে হবে, অ্যান্ড ইট শুড বি আন্ডারলাইন সেপারেটলি। জেনারিক নেম শুড বি আন্ডারলাইন সেপারেটলি উইথ স্পেসিফিক এফিলেট। কিভাবে? কয়েকটা স্লাইড আমি তোমরা কিভাবে বিজ্ঞানসম্মত নাম লিখবে আমি দেখিয়ে দিয়েছি, আর বাকি স্লাইডগুলো নর্মাল স্লাইড প্রেজেন্টেশনের সময় বিজ্ঞানসম্মত নাম যেভাবে লেখার কথা সেভাবে লিখেছি। অর্থাৎ এই স্লাইডে দেখবে যে বিজ্ঞানসম্মত নামের তলে আলাদা করে আন্ডারলাইন করেছি তোমাদের বোঝানোর জন্য, এবং পরবর্তী স্লাইডগুলোতে দেখবে ইটালিক্স করা আছে, একটু হেলানো আছে। আমরা যখন কোনো রিটেন ডকুমেন্ট প্রিন্ট করে দিই তখন ওইভাবে লেখার কথা, ঠিক আছে? কিন্তু তোমরা পরীক্ষায় তো আর ওটা করতে পারবে না, সেই জন্য তোমাদের আন্ডারলাইন করতে হবে। সো দেখা যাক যে হোয়াট উইল বি দ্য আনসার। সো বেকার ইস্টের বিজ্ঞানসম্মত নাম দেখো, স্যাকারোমাইসিস cerevisiae. First নামটা, this name is called generic name. Generic name always starts with capital letter, always start with capital letter.
Generic name is always generic name starts with capital letter. And this one is called specific epithet. স্পেসিফিক এপিথেটের প্রত্যেকটি লেটারই হবে স্মল লেটারে, ঠিক আছে? জেনেরিক নেম এবং স্পেসিফিক এপিথেট শুড বি আন্ডারলাইন সেপারেটলি। এই লাইনটা যদি জুড়ে যায় ইউ উইল গেট 0, কারণ এটা বাইনোমিনাল নোমেনক্লেচার। এখানে তোমাকে কিন্তু জেনেরিক নেম এবং স্পেসিফিক এপিথেটকে একদম স্পষ্ট করে দেখাতে হবে। জেনেরিক নেম এবং স্পেসিফিক এপিথেটকে তুমি যদি স্পষ্ট করে না দেখাতে পারো তুমি কিন্তু নম্বর পাবে না। ক্লিয়ার? তাহলে আমরা সায়েন্টিফিক নেম ইংলিশে লিখবো, সে বেঙ্গলি মিডিয়ামের হোক, এনি ইরেসপেক্টিভ অফ মিডিয়াম। যদি সায়েন্টিফিক নেম চাওয়া হয়, যেখানে চাওয়া হবে না ইউ মে রাইট ইন বেঙ্গলি অর জেনারেল নেম লিখতে পারো, কিন্তু যেখানে চাওয়া হবে তোমাকে ইংরেজিতেই লিখতে হবে, বাইনোমিনাল নোমেনক্লেচার ফলো করে লিখতে হবে, স্পেলিং কারেক্ট রাখতে হবে, ঠিক আছে? এখন বলা হচ্ছে যে বেকারির ইস্ট বা বেকারস ইস্ট হচ্ছে কি না, পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ইস্টকে বেকারস ইস্ট বলা হয়। এই ইস্টকে বিজ্ঞানসম্মত নাম কি? স্যাকারোমাইসিস সেরেভিসি। এখন এই ইস্ট কি করে? এই ইস্টটা বায়োলজিক্যাল লিভিং এজেন্ট হিসেবে কাজ করে। এখন এই বায়োলজিক্যাল লিভিং এজেন্ট কি না, বায়োলজিক্যাল লিভিং এজেন্ট হলো সেই সকল উপাদান যাদের ময়দার সঙ্গে মেশালে তারা ফার্মেন্টেশন বা সন্ধান করতে শুরু করে। করলে কি হবে না, ময়দাতে যে সুগার আছে, যে শর্করা আছে, তার ফার্মেন্টেশন হবে, হয়ে কার্বন ডাইঅক্সাইড রিলিজড হবে। এই কার্বন ডাইঅক্সাইড যে রিলিজড হবে, পাউরুটিতে মনে হবে ময়দাটার ওপরের দিকে উঠে আসছে, একটু উঁচু হয়ে গেছে এবং পোরাস হয়, ছিদ্রালো এবং নরম হয়। এইটাই হচ্ছে এই ইস্ট দেওয়ার কারণ। সো বেকার ইস্ট অ্যাক্টস অ্যাজ দ্য নেম সাজেস্ট, ইটস অ্যান ইস্ট দ্যাট ইজ ইউজড টু মেক ব্রেড। The yeast acts as biological leavening agent. Leavening agents are certain ingredients added to the batter or the dough to facilitate the fermentation process. A leavening agent ferments sugar present in the batter to produce gas, that is carbon dioxide. This causes the dough to rise up and the bread become soft. বাংলায় বুঝিয়ে দিচ্ছি, ইংরেজিতেও বলে দিচ্ছি, লেখাটা বাংলা ইংরেজি দুটো মাধ্যমেই আছে, তোমরা লিখে নিতে পারো বা বুঝে নিতে পারো। পরীক্ষায় চেষ্টা করবে এইভাবে রিপ্রেজেন্ট করতে। নাও নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 1ই চলছে, 4খানা কোশ্চেন দেওয়া থাকবে বলা হয়েছে। একই ইউনিট থেকে বিভিন্ন চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেনগুলো দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, হাইব্রিড ভিগার বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই হাইব্রিড ভিগার? হাইব্রিড ভিগারের জায়গায় এই কোশ্চেনটা কিন্তু তোমাকে দেয়া থাকতে পারে হেটেরোসিস। কোশ্চেনের কতগুলো টার্মিনোলজি ভালো করে বুঝতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই বললে আমরা চেষ্টা করব ডেফিনেশনটা লিখে আর কিছু লিখতে। ডিফাইন বললে শুধু ডেফিনেশন লিখবো। হোয়াট ইজ বললে আমরা ডেফিনেশনটা লিখে পারলে একটা এক্সাম্পল লিখবো বা রিলেটেড কিছু টার্ম লিখবো। হোয়াট ডু ইউ মিন বাই বললে একটু 2-4টে লাইন তার সম্বন্ধে এক্সট্রা লিখবার চেষ্টা করব যদি জানি, ঠিক আছে? ভুল কিন্তু আমরা তথ্য কখনোই খাতায় লিখবো না। নাও দ্য আনসার ইজ, সংকরায়ন কৌশলের মাধ্যমে অর্থাৎ হাইব্রিডাইজেশনের মাধ্যমে জনিত্রী জীবের তুলনায় বৃহত্তর আকার, অধিক আয়তন এবং অধিক বৃদ্ধি ক্ষমতাযুক্ত আরো উন্নত সংকর অপত্য উৎপাদনের ঘটনাকে হাইব্রিড ভিগার বা হেটেরোসিস বলা হয়। তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে যে জনিত্রীর থেকে অপত্য অ্যাডভান্স হবে, উন্নত হবে। তো কি করে হবে? টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে সংকরায়ন। The technique is hybridization. So offspring will be always advanced than that of its parent. In what terms they are advanced? কি বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা তাদেরকে উন্নত বলছি? অপত্যকে যে বলছি জনিত্রীর থেকে উন্নত হবে, কোন কোন বৈশিষ্ট্যের বেসিসে? The characters are আকার, that is size will be larger, কার? অফস্প্রিং। দেন ভলিউম, আয়তন, it will be larger, কার ক্ষেত্রে? অফস্প্রিং। নাও গ্রোথ, অফস্প্রিং এর গ্রোথ রেট অনেক বেশি হবে। সো ইট ইজ গ্রোথ, হায়ার গ্রোথ হবে অফস্প্রিং এর দেন
ইটস প্যারেন্টাল অর্গানিজম। সো এই কোশ্চেনটা জেনারেলি যেহেতু আমরা প্লান্ট ব্রিডিং এই জায়গায় পাই, অনেকেই কিন্তু এখানে জীবের জায়গায় উদ্ভিদ কথাটা লেখে, অনেকেই উদ্ভিদ লেখে, হ্যাঁ উদ্ভিদ দিয়ে লেখেন। চেষ্টা করবে এইরকম না লিখতে, একটু জেনারেলাইজ করে দিতে, কারণ হাইব্রিডাইজেশন আমরা অনেক ক্ষেত্রে করতে পারি, উদ্ভিদ প্রাণী উভয় ক্ষেত্রে করতে পারি, সেই জন্য উদ্ভিদটা সবসময় লিখবে না। উদ্ভিদের সংকরায়ন যখন বলা হবে তখন উদ্ভিদ রেস্ট্রিক্ট করে লিখবে, কিন্তু এটা যেহেতু জেনারেলাইজড বলা যায় সেই জন্য ওইভাবে লিখবে না। নাও একটা এক্সাম্পল আমরা দিই, যে কর্ন প্লান্ট শো ইনক্রিজড গ্রোথ রেট অ্যান্ড ইল্ড ওয়েন দে আর হাইব্রিডাইজড। ঠিক আছে, তাহলে কর্নের ক্ষেত্রে আমরা এরকম একটা হাইব্রিডাইজেশন দেখতে পাই, অর্থাৎ ভুট্টা গাছের সংকরায়নের মাধ্যমে প্রায়শই বৃদ্ধির হার বা ফলন বৃদ্ধি করা যায়। যেহেতু হোয়াট ডু ইউ মিন বাই বলেছে, আমরা কি করলাম না, আমরা চেষ্টা করলাম যে সংজ্ঞাটা বাদ দিয়েও এক লাইন একটা এক্সাম্পল দিয়ে দিতে। তো এইরকমভাবে কোশ্চেনের একটু প্যাটার্নটা দেখে আমরা ভাববো যে কি একটু অ্যাড করা যায়। তাহলে প্রথম কোশ্চেন শেষ, এবার দেখো নেক্সট কোশ্চেন 2 এর কোশ্চেন হচ্ছে ইউনিট 9 থেকে তোমাকে একখানা কোশ্চেন করতে হবে, কিন্তু একটা কোশ্চেন 2 মার্কসের করতে হবে, তার জন্য তোমাকে দেয়া থাকবে দুটো কোশ্চেন। ঠিক আছে, তাহলে প্রথম 2A বলা হচ্ছে ক্লোনিং ভেক্টর PBR322A অরি এবং রেস্ট্রিকশন সাইটের ভূমিকা লেখো। এখন দেখো এই যে অরিজিন ORI অরি বা অরিজিন সাইট, এর বিভিন্ন রকম আমরা রোল কিন্তু লিখতে পারি। এই অরিজিন সাইটের কিন্তু আমরা বিভিন্নভাবে রোল লিখতে পারি। কিরকম? প্রথম দেখো যে এটি ডিএনএ সেই স্থান যেখান থেকে ডিএনএ প্রতিলিপি শুরু হয়। ইট ইজ দ্য সাইট অফ দ্য ডিএনএ ফ্রম ওয়্যার রেপ্লিকেশন অফ ডিএনএ স্টার্টস। এটা লেখা যেতে পারে। আর কি আমরা উত্তর লিখতে পারি, এটি সেই স্থান যা আরডিএনএ প্রযুক্তিতে আণবিক ভেক্টরের সাথে সংযুক্ত ডিএনএ এর অনুলিপির সংখ্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। অনুলিপির সংখ্যা বলতে কপি নাম্বার বোঝানো হয়, অর্থাৎ একটা কোষে, একটা ব্যাকটেরিয়া কোষ ধরো, সেই কোষে ধরো একটা প্লাজমিড আছে, তাহলে ওই প্লাজমিড একটা আছে মানে ওর কপি নাম্বার 1, প্লাজমিড 2 থাকলে কপি নম্বর 2, প্লাজমিড 3টে থাকলে কপি নম্বর 3টে। সুতরাং মাথায় রাখতে হবে একটি ব্যাকটেরিয়াল সেলে তার জিনোম বাদ দিয়ে একটা প্লাজমিড থাকতে পারে, একাধিক প্লাজমিড থাকতে পারে। ঠিক আছে, যত প্লাজমিড থাকবে ব্যাকটেরিয়ার কপি নাম্বার ঠিক ততটাই। সো it is the site which is responsible for controlling the copy number of the linked DNA along with the molecular vector in rDNA technology. ঠিক আছে, রেস্ট্রিকশন সাইট কি না, ডিএনএ সাধারণত প্যালিন্ড্রোমিক ক্রোম, আমরা পরে আসবো প্যালিন্ড্রোম কি, অভ্যন্তরে অবস্থিত স্থান, ইটস ভেরি ইম্পর্টেন্ট, অভ্যন্তরে অবস্থিত স্থান। এটা যদি একটা ডিএনএ হয় তার রেস্ট্রিকশন সাইডের সিকোয়েন্স বোথ এন্ড থেকে, আমি যদি বোথ 5' to 3' এখান থেকে রিড করলে যা হবে, অল অপোজিট স্ট্যান্ডের 5' to 3' থেকে রিড করলে সেম হবে। এখন এই সিকোয়েন্সটা কিন্তু ডিএনএ এর অভ্যন্তরে থাকবে, অভ্যন্তর মানে দুটো টার্মিনাল এন্ড বাদ দিয়ে, এই দুটো টার্মিনাল এন্ড বাদ দিয়ে ভেতরের কোনো অংশে থাকবে এই সিকোয়েন্সটা। ঠিক আছে, সো এই সিকোয়েন্সটাকে যে এনজাইম কাট করতে পারে তাকে আমরা বলি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। নর্মালি রেস্ট্রিকশন এনজাইমও বলি, রেস্ট্রিকশন উৎসেচকও বলি। ঠিক আছে, করলে কি হবে, এই জায়গাটায় গ্যাপ তৈরি হয়ে যাবে, এইটাকে যদি আমি এইভাবে ভেঙে দিই, এইভাবে গ্যাপ তৈরি হয়ে যাবে, এই জায়গাতে ফরেন ডিএনএ লাইগেট করতে পারে, বহিস্থ ডিএনএ অ্যাটাচড হতে পারে। ঠিক আছে, তাহলে কি হলো, ডিএনএ এর সাধারণত প্যালিন্ড্রোমিক ক্রম অভ্যন্তরে অবস্থিত স্থান যেখানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ডিএনএ এর কর্তন ঘটায় মানে কাট করে। বহিস্থ ডিএনএ বা বিদেশি ডিএনএ মানে বহিরাগত ডিএনএ বা কাঙ্ক্ষিত ডিএনএ কে আণবিক ভেক্টরের সঙ্গে যুক্ত করে। মলিকুলার ভেক্টর বা ধরো ওয়ান অফ দ্য মলিকুলার ভেক্টর ইজ প্লাজমিড, তারও রেস্ট্রিকশন সাইট থাকে, সেখানেও রেস্ট্রিকশন এনজাইম কাট করতে পারে, ফলে সেখানেও একটা কাট সাইট তৈরি হলো। এবার তোমার ডিজায়ার ডিএনএও তুমি কাট করে নিলে, করে নিয়ে কি করলে মলিকুলার ভেক্টরের সঙ্গে অ্যাটাচ করা যাবে। অ্যাটাচ কে করে, ডিএনএ লাইগেজ করে, আমরা পরে দেখবো। সো ইট ইজ দ্য সাইট উইদিন দ্য ডিএনএ। সো ইংলিশে যারা দেখবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, উইদিন দ্য ডিএনএ generally palindromic sequence where restriction endonuclease cut the DNA and ligate the aligned DNA or foreign DNA or desirable DNA
টু দ্য মলিকুলার ভেক্টর। আমি বারবার বলছি, যখন আমরা বায়োটেকনোলজি কথাটা ভেক্টর টার্মটা ইউজ করব, আই রিকোয়েস্ট ইউ টু রাইট মলিকুলার ভেক্টর। আণবিক ভেক্টর কথাটা লিখবে। আণবিক ভেক্টর কথাটা লিখলে স্পষ্ট হয়ে যায় যে তুমি মলিকুলার লেভেলের কথা বলছো, দ্যাট ইটসেলফ স্পিকস অ্যাবাউট ডিএনএ। সুতরাং তোমরা কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো লিখবে, ভেক্টর লিখলেও চলবে, কিন্তু আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে যখনই তোমরা বায়োটেকনোলজিতে এই ভেক্টর টার্মটা ইউজ করো, ইউ শুড ইউজ মলিকুলার ভেক্টর। কেন? কারণ আমরা জানি যে আমরা আরেক ধরনের ভেক্টর পড়েছি, যেটা হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজে পড়েছি, সেখানেও কিন্তু পরজীবীর ভেক্টর হয়। সো আমরা সেটার থেকে নিজেকে একটু আলাদা করে দেওয়ার জন্য এখানে আমরা মলিকুলার ভেক্টর বা আণবিক ভেক্টর টার্মটা লিখবো। নেক্সট দেখো, এরপরেই কোশ্চেন এসেছে যে প্যালিন্ড্রোমিক সজ্জা কাকে বলে, এবং একটি প্যালিন্ড্রোমিক সজ্জার উদাহরণ দাও, এবং ওই সজ্জাকে কর্তন করতে পারে এমন একটি রেস্ট্রিকশন উৎসেচকের নাম লেখো। হোয়াট ইজ প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স? গিভ অ্যান এক্সাম্পল অফ আ প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স along with the name of a restriction enzyme that can cut the sequence. ঠিক আছে, সো দেখা যাক, আমরা দেখি যে প্যালিন্ড্রোমিক সজ্জা কাকে বলে। তাহলে ফার্স্ট পার্ট হচ্ছে প্যালিন্ড্রোমিক সজ্জাক্রম হলো এক প্রকার ডিএনএ সজ্জাক্রম, যা উভয় ডিএনএ স্ট্র্যান্ডে 5 প্রাইম থেকে 3 প্রাইম দিকে পড়লে ডিএনএ সজ্জাক্রম একই থাকে। সো প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স মিন্স দ্য ডিএনএ সিকোয়েন্স is the same when reading 5 prime to 3 prime direction on both DNA strand. দেখো, লেটস সে এই সিকোয়েন্সটা GTTAAC, আমি যখন এখান থেকে এইরকম ভাবে পড়ছি, সো 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন, এই স্ট্যান্ডে যখন 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে পড়েছি, অপোজিট স্ট্যান্ডেও কিন্তু আমাকে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনেই পড়তে হবে। অপোজিট স্ট্যান্ডেও কিন্তু আমাকে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে পড়তে হবে। যখন পড়ছি দেখো, এটাও GTTAAC, so when we read the sequence on both stand along 5 prime to 3 prime end, the sequence remains same. Such sequence are known as palindromic sequence or palindrome. Now the question arises যে আমি এমন একটা এনজাইমের নাম লেখো যে that enzyme can cut a palindromic sequence. Now look at the example. The sequence is GAA-TTC 5 prime to 3 prime. একটা মনে রাখবে, GAA-TTC, তাহলে অপোজিটটা কি হবে? অপোজিট কমপ্লিমেন্টারি। এই স্ট্যান্ডটা 5 প্রাইম দিয়ে স্টার্ট হলে এই স্ট্যান্ডটা অফকোর্স 3 প্রাইম এন্ড করবে। তো এইভাবে মাথায় রাখতে হবে, একটা স্ট্র্যান্ড মনে রাখবে, 5 প্রাইম থেকে 3 প্রাইম কি GAA-TTC। এখন এই এনজাইমকে কাট কে করে? এই এনজাইমকে কাট করে EcoR1 বলে একটা প্যালিন্ড্রোমিক একটা রেস্ট্রিকশন এনজাইম। তোমরা এই রেস্ট্রিকশন এনজাইমের নোমেনক্লেচার জানো। প্রথম নামটাও এসছে জেনেরিক নেম, তারপরে দুটো এসছে স্পেসিফিক এপিডেট, তারপর স্ট্রেন নাম্বার। সো এইভাবে আমরা কি করেছি না, আমরা রেস্ট্রিকশন এনজাইমের নোমেনক্লেচার করেছি। এখন এই EcoR1 এই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সটাকে কাট করতে পারে। এর কাটিং সাইড হচ্ছে G আর A এর মাঝখানে। এর কাটিং সাইড হচ্ছে G আর A এর মাঝখানে। দেখো G আর A এর মাঝখানে তাহলে কাটিং সাইড কোথায় কোথায় আছে? এইটা একটা কাটিং সাইড, আর এইটা হচ্ছে একটা কাটিং সাইড। দিস আর দ্য কাটিং সাইডস। এখন এরকম কাট করলে দেখ কি হবে, এখানে আমি যদি কাট করি এরকম একটা G পড়ে থাকবে, আর এইটা এরকম একটা লম্বা পার্ট একসঙ্গে জুড়ে থাকবে। আবার এইখানে যদি কাট করি, এই জিটা পড়ে থাকবে, এই লম্বা পার্টটা এখানে পড়ে থাকবে। এখন দেখো, হাইড্রোজেন বন্ড করে এই পার্টটা এর সঙ্গে জুড়ে থাকবে, আর এই পার্টটা এর সঙ্গে জুড়ে থাকবে। অর্থাৎ এই সিটা এই জি এর সঙ্গে জুড়ে থাকবে, এই জিটা এই সি এর সঙ্গে জুড়ে থাকবে। থাকার ফলে কি হলো, বাকি পার্টগুলো ঝুলে আছে, তাই না? এই ধরনের যে কাট, এই কাটগুলোকে বলা হয় স্ট্যাগার্ড কাট। কি বলা হয়? স্ট্যাগার্ড কাট। এরপরে এই যে ঝুলন্ত বারান্দার মতন ডিএনএ এর অংশগুলো তৈরি হচ্ছে, দিস আর নোন অ্যাজ স্টিকি এন্ড।
এইগুলো পরবর্তীকালে প্লাজমিড বা মলিকুলার ভেক্টরের সঙ্গে জয়েন হতে অনেক ইজিলি জয়েন করতে পারে, যেহেতু একটা ঝুলন্ত স্ট্রাকচার আছে। আবার দেখো HPA1 এটাও আরেকটা রেস্ট্রিকশন এনজাইম, এও কিন্তু এই সিকোয়েন্সটাকে কাট করতে পারে। ডিফারেন্স কি? কাট সাইড আলাদা। এ কোথায় কাটে? এ মিডিলে টি আর এ এর মাঝখানে কাটে। এ টি এ কিন্তু অনেকগুলো জায়গাতে তুমি পাচ্ছ, কিন্তু মিডিল টি এ তুমি কি করে বুঝবে না এখানে 6 বিপি সিকোয়েন্স, 6টা বিপি সিকোয়েন্স, তাহলে প্রথম দুটো এবং লাস্টের দুটোকে ছেড়ে দেবে, তার মাঝখানের দুটোকে তোমাকে ধরতে হবে। দিস ইজ ইটস কাট সাইড। এখন বুঝতে পারছো, যেহেতু মিডিল সাইডে কাট করছে, এবার কাটিং এর পর এইরকম হ্যাঙ্গিং আমি পাচ্ছি, যেখানে কোনো ওই ঝুলন্ত বারান্দার মতন স্ট্রাকচার ডিএনএ পার্ট ঝুলে থাকছে না। দিস টাইপ অফ কাট আর নোন অ্যাজ ব্লান্ট কাট। আর এই যে এন্ডগুলো পাচ্ছি যেখানে কোনো ওভার হ্যাঙ্গিং নেই, তাকে আমরা বলি ব্লান্ট এন্ড। তাহলে কোনো একটা রেস্ট্রিকশন এনজাইম স্ট্যাগার্ড এন্ড বা স্টিকি এন্ড তৈরি করতে পারে, অর ব্লান্ট এন্ডও তৈরি করতে পারে। সবসময় যে স্টিকি এন্ড বা ওভারহ্যাঙ্গিং এন্ড তৈরি করবে তার কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, আশা করছি বোঝা গেল। কোশ্চেন কি ছিল? একটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সের নাম লেখো এবং তাকে রিকগনাইজ করতে পারে এমন দুটো এনজাইমের নাম লেখো, একটা এনজাইমের নাম লেখো। আমরা দুটো দিয়ে দেখিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে ইউনিট 9-এর 2 মার্কসের কোশ্চেন শেষ। এবার হচ্ছে নেক্সট ইউনিট 10-এর 2 মার্কসের কোশ্চেন। এখানেও দেখো তোমাকে একটা কোশ্চেন করতে হবে, দেওয়া হবে দুটো। সো ফার্স্ট কোশ্চেন নাম্বার এ, গ্রেজিং খাদ্য শৃঙ্খল এবং ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য লেখো। মিনিমাম দুটো পার্থক্য লিখতে হবে। সো ডিস্টিংগুইশ বিটুইন গ্রেজিং ফুড চেন অ্যান্ড ডেট্রিটাস ফুড চেন। সো হোয়াট উইল বি দ্য আনসার? দেখো আনসার আমি বাংলা ইংলিশ দুটোতেই যেহেতু করেছি, তো এই ধরনের খাদ্য শৃঙ্খল, গ্রেজিং খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে বলছি, শুরু হয় উৎপাদক থেকে। সো ইট স্টার্টস উইথ প্রডিউসার, গ্রেজিং ফুড চেন, অ্যান্ড ডেট্রিটাস ফুড চেন স্টার্টস উইথ ডেট্রিটাস, মৃত জৈব বস্তু, ডেড অর্গানিক ম্যাটার অর ডেট্রিটাস থেকে ডেট্রিটাস ফুড চেন স্টার্ট হয়। সেকেন্ড ট্রফিক লেভেল হচ্ছে তৃণভোজী, হার্বিভোরস। এখানে সেকেন্ড ট্রফিক লেভেল ডেট্রিভোরস। Aquatic ecosystem major part of energy flows through this chain. Aquatic ecosystem major fraction of energy flows through grazing food chain, while স্থলজ বাস্তুতন্ত্রের অধিকাংশ শক্তি প্রবাহিত হয় ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের মাধ্যমে। সো টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেমের যে এনার্জি ফ্লো হয়, দ্যাট এনার্জি ফ্লোজ থ্রু ডেট্রিটাস ফুড চেন। আমি 3টে পার্থক্য দেখিয়েছি, দুটো পার্থক্য মিনিমাম লিখতে হবে। সময় থাকলে তোমরা 3টে পার্থক্যই লেখার চেষ্টা করবে। কোশ্চেন নাম্বার বি, এইবারে সিলেবাসে নতুন অ্যাড হয়েছে যে রামসার সাইট বলতে কি বোঝো? রামসার সাইট বলতে কি বোঝো? পশ্চিমবঙ্গে অবস্থিত দুটি রামসার সাইটের নাম উল্লেখ করো। দেয়ার আর লটস অফ ক্রাইটেরিয়া টু সিলেক্ট অ্যান এরিয়া অ্যাজ রামসার সাইট। আমরা খুব ইজি ওয়েতে রামসার সাইটের ডেফিনিশন বলবো, কারণ রামসার সাইটের ডেফিনিশন যদি ক্রাইটেরিয়া উল্লেখ করে বলতে হয়, ইট উইল বি আ হিউজ ডেফিনিশন, যেটা 1 নম্বরের জন্য কখনোই সুটেবল নয়। সো রামসার সাইট হলো আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমি, ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স আছে এমন ওয়েটল্যান্ড যাদের জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশগত স্থায়িত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য রামসার কনভেনশন 1971-এর অধীনে মনোনীত করা হয়েছে। যে কোনো ওয়েটল্যান্ডকেই আমি রামসার সাইট বলতে পারবো না। দ্যাট হ্যাজ টু বি অ্যাকনলেজড বাই রামসার কনভেনশন। এই স্থানগুলো তাদের অন্যান্য বাস্তুতন্ত্র পরিষেবার কারণে সুরক্ষিত করা হয়। দে প্রোভাইড মেনি ইকোলজিক্যাল সার্ভিসেস। প্রধান পরিষেবাগুলো কি কি? জল পরিশোধন, বন্যা প্রশমন, আবাসস্থলকে সুরক্ষা রাখা। সো দিস আর দ্য
main criteria why we must preserve these Ramsar sites. পশ্চিমবঙ্গের দুটো রামসার সাইটস আমরা বলেছি, এক হচ্ছে সুন্দরবনের ওয়েটল্যান্ড আর ইস্ট কলকাতার জলাভূমি, পূর্ব কলকাতার জলাভূমি। সো দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট রামসার সাইটস ইন ওয়েস্ট বেঙ্গল। তো তোমাদের এই কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গলের দুটো রামসার সাইটের নাম বলো। নাও ইন ইংলিশ আমরা বলবো যে রামসার সাইটস আর ওয়েটল্যান্ডস অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স designated under Ramsar Convention 1971. তোমার মনে হলো তুমি বলে দিলে এটা রামসার সাইট, সেটা হবে না। For their vital role in biodiversity conservation and ecological sustainability. These sites are protected due to their unique ecosystem services. Services গুলো কি কি? Now, water purification, flood mitigation and habitat support. ঠিক আছে, এই মেন এই কাজগুলো কিন্তু এই সাইটগুলো করে, আমরা না বুঝে এই সাইটগুলো ধ্বংস করতে থাকছি। এই সাইট ধ্বংস হলে কিন্তু ইকোলজিক্যাল ইম্প্যাক্ট তার লং টার্ম। ঠিক আছে, নাও টু রামসার সাইটস ইন ওয়েস্ট বেঙ্গল, সুন্দরবন ওয়েটল্যান্ড রিকগনাইজড ফর ইটস ম্যাসিভ ম্যানগ্রোভ ইকোসিস্টেম এন্ড বায়োডাইভার্সিটি, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড অ্যান্ড ইউনিক ন্যাচারাল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম। আমাদের যে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড দিয়ে হয়, এবং ইট ইজ নোন অ্যাজ দ্য সিটিজ কিডনি, কলকাতার কিডনি। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ইজ নোন অ্যাজ কলকাতার কিডনি। যেমন আমাদের ময়দান এরিয়াটা, কলকাতার ময়দান এরিয়াটা ভাস্ট এরিয়া, ইটস নোন অ্যাজ দ্য কলকাতা স্লাং। ঠিক সেরকম ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ইজ অলসো নোন অ্যাজ কলকাতাস কিডনি। ঠিক আছে, কারণ এটাই এখান থেকে যত ওয়েস্ট ওয়াটার আছে তার ট্রিটমেন্ট হয়। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ফার্স্ট কোশ্চেন মার্কস বিয়ারিং মার্কস 2 মার্কসের এতগুলো কোশ্চেন থাকবে, তোমাকে ধাপে ধাপে আনসার করতে হবে। ফার্স্ট ইউনিট থেকে 4টে থাকবে, 2টো করতে হবে, অর্থাৎ ইউনিট 8 থেকে। ইউনিট 9 থেকে 2টো কোশ্চেন থাকবে, 1টা করতে হবে। ইউনিট 10 থেকে 2টো কোশ্চেন থাকবে, 1টা করতে হবে। সো দিস ইজ ফর টুডে স্লাইড। এর পরের ভিডিওতে আমরা আসবো সেকশন বি নিয়ে। সেকশন বি এও ঠিক 2x ফর্মুলা ফলো করা হবে। যে ইউনিট থেকে যতগুলো কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে তার ডাবল কোশ্চেন দেওয়া থাকবে। আমরা মডেল কোশ্চেন ওয়াইজ প্রত্যেকটা কোশ্চেনই আমরা আলোচনা করে তোমাদের দেখাবো যে কিভাবে তোমাদের সেই আনসারগুলো তৈরি করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ভিডিও। আমরা পরে 3 মার্কসের কোশ্চেন নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আপলোড করব। ধন্যবাদ।